নমস্কার, আমি সুদীপ্তা। এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। ঝটিকা সফরে উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী, কোন বিশেষ কাজে শুভেন্দু অধিকারী? অনলাইন আবেদন ছাড়া আধার সংক্রান্ত নথি জমা বন্ধ, জলপাইগুড়ি আধার সেন্টারে ভোগান্তিতে সাধারণ মানুষ। ক্লাস চলাকালীন বিদ্যালয়ের ছাদ ধসে বিপত্তি, ত্রাণ রক্ষা পড়ুয়াদের। এবার আসছে বিস্তারিত সংবাদে। একদিনের ঝটিকা সফরে উত্তরবঙ্গে শুক্রবার পৌঁছলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কলকাতা থেকে বিমানে বাগডোগরা বিমানবন্দরে অবতরণ করার পর তিনি সড়কপথে উত্তরকন্যার উদ্দেশ্যে রওনা দেন। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, সফরকালে সম্প্রতি ময়নাগুড়িতে ঘটে যাওয়া বাস দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সঙ্গে সাক্ষাৎ করবেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি বর্ষা মরশুমে উত্তরবঙ্গের সার্বিক পরিস্থিতি, সম্ভাব্য প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় প্রশাসনিক প্রস্তুতি সহ বিভিন্ন উন্নয়নমূলক বিষয় নিয়ে উত্তরকন্যায় একটি উচ্চ পর্যায়ের প্রশাসনিক বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে। মুখ্যমন্ত্রীর এই সফরকে ঘিরে উত্তরকন্যা ও বাগডোগরা বিমানবন্দর চত্বরে প্রশাসনের পক্ষ থেকে কড়া নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রশাসনিক মহলের মতে, বর্ষার উত্তরবঙ্গের প্রস্তুতি পর্যালোচনা ও দুর্ঘটনাগ্রস্ত পরিবারগুলির পাশে দাঁড়ানোর লক্ষ্যেই এই ঝটিকা সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ। অমিত বণিকের রিপোর্ট, এভি নিউজ। অনলাইন আবেদন ছাড়া আধার সংক্রান্ত নথি জমা বন্ধ, জলপাইগুড়ি আধার সেন্টারে ভোগান্তিতে সাধারণ মানুষ। অন্যান্য দিনের মতোই শুক্রবার ভোররাত থেকে দূর দূরান্ত থেকে কোলে শিশু নিয়ে বহু মানুষ জলপাইগুড়ি শহরের আধার সেন্টারে ভিড় জমান। তবে সকাল হতেই সেন্টারের বাইরে টাঙানো একটি নোটিশ দেখে হতাশ হয়ে পড়েন সাধারণ মানুষ। আধার সেন্টারের পক্ষ থেকে জানানো হয়েছে, এখন থেকে আধার সংক্রান্ত যে কোনো কাজের জন্য আগে অনলাইনে আবেদন করতে হবে। অনলাইন আবেদন সম্পন্ন হওয়ার পরে নির্দিষ্ট সময় সেন্টারে এসে পরিষেবা নেওয়া যাবে। আগাম কোনো নথিপত্র আর গ্রহণ করা হবে না। অন্যদিকে আধার পোর্টাল ঠিকমতো না খোলায় বা অনলাইনে আবেদন করতে সমস্যার কারণে চরম ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ মানুষ। অনেকেই দূর দূরান্ত থেকে এসে নোটিশ দেখে ফিরে যেতে বাধ্য হচ্ছেন। শহরের বাসিন্দা লতা গুপ্ত জানান, তিনি তার বোনের আধার কার্ডের কাজের জন্য সেন্টারে এসেছিলেন, কিন্তু এসে জানতে পারেন আগে অনলাইনে আবেদন না করলে কোনো নথি জমা নেওয়া হবে না। ফলে তাকে খালি হাতেই ফিরে যেতে হচ্ছে। কি লেখা আছে দেখলেন ওখানে? নোটিশে লেখা আছে যে আধার কার্ড এখানে ডকুমেন্ট জমা নেওয়া হবে না, আচ্ছা, অনলাইনে জমা দিতে হবে। তারপরে এখানে আসতে? হ্যাঁ। আপনি কিসের জন্য এসেছিলেন? আমি আধার কার্ডের জন্য, আমার বোনের আধার কার্ড। বাড়ি কোথায়? জলপাইগুড়ি তেলিপাড়া। এখানে কত মানুষ দেখতে পাচ্ছেন এখন? এখানে প্রচুর মানুষ দেখতে পাচ্ছি। তা এই যে হঠাৎ করে এরকম একটা নোটিশ দেখে আপনাদের কি সমস্যা হচ্ছে? সমস্যা অবশ্যই হচ্ছে। আচ্ছা, এখন অনলাইন কোথায় বুক করবেন আপনারা? সেটাই তো বুঝতে পারছি না। আচ্ছা, সেটা লেখা নেই কোথাও? না। এদিকে জলপাইগুড়ি শহর থেকে প্রায় 10 কিলোমিটার দূরে তিস্তাপাড়ের রংধামালি এলাকা থেকে আসা শ্যামল দাসও ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, এত দূর থেকে এসে নোটিশের মাধ্যমে জানতে পারলেন যে আগে অনলাইনে আবেদন না করলে কোনো কাগজপত্র জমা দেওয়া হবে না। এতে সাধারণ মানুষকে অযথা হয়রানির শিকার হতে হচ্ছে। অনলাইন আবেদন সংক্রান্ত জটিলতা দ্রুত দূর করে সাধারণ মানুষের সুবিধার্থে বিকল্প ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে। আপনি কোথা থেকে এসেছেন? রন্ধমালি থেকে আসছি। রংনামালি কেন এসেছিলেন? আধার কার্ডের সমস্যা হয়। আসার পরে কি দেখলেন এখানে? এখানে দেখতেছি অনলাইনে করতেছে, হেরে না হবে না অনলাইনে। এখানে কাগজ জমা নেবে না? না। তাহলে এত দূর থেকে যে আসলেন, আজকে সমস্যা কি হচ্ছে? এই যে আসতেছি যাইতেছি, এভাবে হয় নাকি? আচ্ছা, কয়বার আসলেন এই নিয়ে? এই আজকে আসলাম, শুনতেছি যে এখন এই অবস্থা। আচ্ছা, তাহলে এখন কি করবেন? এখন কি করবো আমরা তো ভাবি খুলেন না। অমিত বণিকের রিপোর্ট, এভি নিউজ। ক্লাস চলাকালীন বিদ্যালয়ের ছাদ ধসে পড়ল, শিক্ষিকার উপস্থিত বুদ্ধিতে প্রাণে বাঁচল পড়ুয়ারা। ধূপগুড়ি মহকুমার বাগুরমারি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের জলঢাকা গিরিবর প্রাথমিক বিদ্যালয় দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায়।
স্কুলের ক্লাস চলাকালীন ছাদ ধসে পড়ে, মুহূর্তে হইচই পড়ে যায়। শিক্ষিকার উপস্থিত বুদ্ধিতে কোনো রকমে রক্ষা পায় পড়ুয়ারা। স্কুলের শিক্ষিকারা জানিয়েছেন, দীর্ঘদিন ধরেই অল্প অল্প করে ছাদের কংক্রিটের নির্মাণ ধসে পড়ছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, এসআই অফিস আগেও জানানো হয়েছে, কোনো সুরাহা মেলেনি। এদিনও ছাদ ধসে পড়েছে সেটা জানানো হয়েছে। এদিকে অভিভাবকরা বিক্ষোভে ফেটে পড়েন। যদি কোনো বড়সড় দুর্ঘটনা ঘটতো এর দায় কে নিত? অন্যদিকে ধূপগুড়ির বিডিও সোমনাথ হালদার বলেন, গোটা বিষয়টি এসআইকে বলা হয়েছে, উনি খতিয়ে দেখছেন, এরপর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ছিল বাবা ঘরের ভিতরে? ঘরের ভিতরে এই যে ওয়াল ভেঙে গেছে। তোমরা তখন কোথায় ছিলে? স্কুলের ভিতরে তোমরা ওখানে কি দাঁড়িয়েছিলে না বসেছিলে? বসেছি। মাথায় পড়েছে কারো? না, মানে অল্পের জন্য পড়তো? কতদিন ধরে এরকম অবস্থা ওয়ালের? অনেক দিন। ম্যাডামরা কোনো ব্যবস্থা নেয় না? নেয় না, মানে এইভাবেই তোমরা ক্লাস করো? যদি মাথায় পড়তো তাহলে তো লাগতো। কি হয়েছিল স্কুলে? স্কুলে ওয়াল ভেঙে পড়ে গেছে। আর আমি ছিলাম যে আমরা 3 জন ছিলাম, এই যে ওয়াল ভেঙে পড়ে গেছে। আর আমরা তোমরা কি বসে ক্লাস চলছিল তখন? হ্যাঁ। আচ্ছা, কতজন ছিলে তোমরা? হ্যাঁ, কতজন ছিলে ওখানে? অনেক জন ছিলাম। আচ্ছা, তখন কি ক্লাস চলছিল? হ্যাঁ ম্যাডাম ছিল ঘরে? হ্যাঁ উপর থেকে ছাদ ভেঙে পড়ছে? হ্যাঁ। কারো লাগছে? না, মানে অল্পের জন্য লাগতো? আজকে 11:30 নাগাদ আমি এখানে অফিস রুমে বসা ছিলাম। সেই সময় আমাদের একজন গার্জেনের মা গার্জেনকে দিয়ে যাচ্ছিল, দেখলে একটা টুকরা এখান থেকে পড়েছে। তা আমি এই কোণার থেকে বসে দেখতে পাচ্ছিলাম একটা টুকরা পড়লো, সঙ্গে সঙ্গে আসলাম, উনিও আমার পাশে দাঁড়ানো ছিল। তা সেই সময় এখানে 4টা বাচ্চা দাঁড়ানো ছিল। আমার দেখে মনে হলো যে সিলিংটা কি ফাটলটা এমনভাবে আছে যে আবার পড়বে। তা আমি তার জন্য বাচ্চাদেরকে বললাম যে তোমরা এই পাশ থেকে সরে গিয়ে এই পাশে বই নিয়ে আসো। ওরা জাস্ট পেছন ঘুরেছে আর টোটাল ছাদের এতটা ফাটল আমাদের সামনে পড়েছে। আমিও জাস্ট 1 সেকেন্ডের জন্যই হয়তো বেঁচেছি, আর বাচ্চাগুলো ওই একটা মুহূর্ত ভগবান সময় দিয়েছে তাই বেঁচেছে। মানে অল্পের জন্য বড় সড়ো দুর্ঘটনা ঘটে। হ্যাঁ, একদম অল্পের জন্য। তো বলছিলাম, আপনি তো এখানে ছিলেন, আপনি বললেন যে আপনার মনে হলো যে এটা ফাটলটা মানে ফাটতে পারে। তো বলছিলাম, এর আগেও তো এই একই অবস্থা ছিল, তখনও আমরা খবর করেছিলাম, তখন কেন কোনো ব্যবস্থা নেওয়া হয়নি? কাউকে জানিয়েছেন উপর মহলে? হ্যাঁ, এসআই স্যারকে জানানো হয়েছিল। তো উনি আবার বলেছিলেন যে ব্যবস্থা নেওয়া হবে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে, এরকম কথা বলেছিলেন। কিন্তু তারপরে আর কোনো স্টেপ এখনো অবধি আমরা দেখিনি। হ্যাঁ, আমরা গিয়ে পর্যবেক্ষণ করে যেটা দেখলাম যে অল্পের জন্য 4 জন স্কুল পড়ুয়া তারা স্কুলে আসছিল, ওই মুহূর্তেই ছাদ ধসে অল্পের জন্য তার প্রাণ রক্ষা পেল। কিন্তু এমতো অবস্থায় আমরা চাচ্ছি এবং ব্লক প্রশাসন এবং স্কুল প্রশাসনের কাছে চাচ্ছি যে যত তাড়াতাড়ি সম্ভব এই স্কুলের ছাদের ব্যাপারটা তারা যেন খতিয়ে দেখেন এবং তার পুনরায় নতুন ছাদ নির্মাণের যাতে ব্যবস্থা করেন। তা না হলে হয়তো আজকে বাচ্চাগুলো প্রাণে রক্ষা পেল, কিন্তু হয়তো এমন একটা দিন বিপজ্জনক ঘটনা যাতে না ঘটে, তার জন্য আমি প্রশাসনের কাছে করজোরে অনুরোধ রাখবো, আপনারা যত তাড়াতাড়ি সম্ভব এই স্কুলের ছাদের মেরামতের কাজটা অতি শীঘ্রই আরম্ভ করে দেবেন। অমিত বণিকের রিপোর্ট, এভি নিউজ। পরিষেবা ও পঞ্চায়েত পরিচালনা নিয়ে একাধিক অভিযোগ তুলে জলপাইগুড়ির অরবিন্দ গ্রাম পঞ্চায়েতের প্রধান রাজেশ মণ্ডলের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। বিক্ষোভের জেরে উত্তেজনা ছড়ায় এলাকায়। স্থানীয়দের অভিযোগ, তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েতে দীর্ঘদিন ধরেই বিভিন্ন পরিষেবা নিয়ে অনিয়ম আর কাজের ক্ষেত্রে গাফিলতির অভিযোগ উঠছে। সেই ক্ষোভ থেকেই প্রধানের বাড়ির সামনে বিক্ষোভে সামিল হন গ্রামবাসীরা। পরিস্থিতির চাপে প্রধান রাজেশ মণ্ডল পদত্যাগের কথা ঘোষণা করেন। তার দাবি, বর্তমানে পঞ্চায়েতে কাজ করার মতো পরিবেশ নেই, সেই কারণেই তিনি পঞ্চায়েত অফিসে না গিয়ে বাড়িতেই রয়েছেন। অবশ্য বিরোধীরা কটাক্ষের সুরে বলেছেন, ডিম থেরাপির ভয়তেই বাড়ি থেকে বেরোতেই চাইছেন না পঞ্চায়েত প্রধান। কি সমস্যা নিয়ে গেছিলেন প্রধানের কাছে? প্রধানের কাছে সমস্যা নিয়ে এটাই এসেছি যে আমার
ঘরের জন্য গেছিলাম, 100 দিনের টাকার জন্য গেছিলাম, জব কার্ড আমার হারাই গেছে, সেটার জন্য গেছিলাম যে রাজা আমাকে জব কার্ড এখনো হচ্ছে না, আমাকে জব কার্ড দাও। আর তুমি এত বছর হয়ে গেল, 15-16 বছর হয়ে যাচ্ছে, তুমি তো পঞ্চায়েতের থেকে প্রধান হয়ে গেলা, তা আমাকে এখন অব্দি ঘর দিলা না, তা একটা কমসে কম একটা ঘর দাও। হ্যাঁ, তবে এখন বলে কি যদি উপর মল না দেয় আমি কোথা থেকে দিব, এই কথা বলছে। মানে যে কোনো কথা বিষয় যদি ওনার কাছে যাইতাম তো উনি চোখের জল ছাড়া মিষ্টি কথাটা কোনো সময় বলতো না। মানে যখনই যাইতে হবে আমাদেরকে চোখের জল ফেলতেই হবে। হ্যাঁ, যখনই যাইতে হবে চোখের জল ফেলতে হবে। কেন? আর উনি কি রাখছেন গেটের সামনে? হ্যাঁ, কোন উনি? মানে ওনার ক্লাবে ঢুকতে পাবো না, আমরা ক্লাবে যাওয়ার অধিকার নাই, এক গ্লাস জল খাওয়ার অধিকার নাই, একটা ফর্ম নেওয়ার অধিকার নাই, কোনো কিছু নেওয়ার অধিকার নাই। এত বডিগার্ড রেখে দিছে পয়সা দিয়ে রেখে দিছে। বললে তো অনেক কথা বলতে পারি, কিন্তু না, আমিও তো মেসেলে নিয়ে কিছু বলবো না। না, এখানে বলাটা আমার ঠিক না। হ্যাঁ, কেন পাবো না আমরা ক্লাবে ঢুকতে? কেন আমার বাচ্চা কাছে ক্লাবে ঢুকতে পাবে না? আদার্স কেন লোক ঢুকতে পাবে না? ক্লাব কিসের জন্য? সব সাথে কিসের জন্য? ভালো মন্দর জন্য, পাড়া প্রতি সম্পূর্ণ সেই করার জন্য। হ্যাঁ, ঢুকা যায় না। দাদা পরে কথা বলবেন। হ্যাঁ দাদা পরে আসবা, এখন দাদা নাই। কেন হবে এই জিনিসটা? কেন হবে? হ্যাঁ, পিকনিকে যাবে, পার্টিতে যাচ্ছে, আজকে বলে ওইখানে যায় এসে করতেছে। আমার তো ছেলে খুন নিজে দেখছে আমার ছেলেরা, কিন্তু ছেলেরা আমি এসে বলবো এখানে বলতে পারি না, লজ্জার কথা এগুলা ছিল ক্লাবের মধ্যে। তারা বলতো কেন আসছো ফর্ম নিতে, তোমাদের দাদা দিবে, ওই দাদা দিবে, মোদি দিবে, তোমাকে এখানে দিবে না, মমতা দিবে না তোমাদেরকে। তোমরা যাও না মিটিং এ, তোমাদেরকে কিচ্ছু দেওয়া হবে না। ঘরের নাম আমাদের নিছে, কিন্তু দিছে যাদের 2 তলা বাড়ি তাদেরকে ঘর দিছে। আমরা জিনিস পাইনি। ডাইরেক্ট বলে তোমরা যদি মিটিং এ আসো তাহলেই তোমরা জিনিস পাবা, তাছাড়া তোমরা পাবা না। এইভাবে আমাদের ধমকি দেয়। কে বলতো? রাজারাই বলতো। যখন তোমার ইসে হইতো, অঞ্চলের মিটিং হইতো, তখন মাইকে অ্যানাউন্স করে বলতো যারা মিটিং এ যাবে তারাই একমাত্র সুযোগ সুবিধা পাবে, আদার্স কেউ পাড়ায় গরিব থাকুক তারা কেউ পাবে না সুযোগ সুবিধা। কেন বলতো এটা? কিছু সুযোগ সুবিধা দেয়নি। আমাদের অনেক কথা শুনতে হয়েছে। বাড়ির মধ্যে গিয়ে তার মহিলারা আমাকে গিয়ে বলছে, এইবার মহিলা মানে এই যে ক্লাবে যে থাকে মহিলারা, প্রধানের মহিলারা যে থাকতো, বান্ধবী বলে তাদেরকে, তো তারা কি প্রথমবার আমাকে বলে কি তুমি যে ভোটটা দিবে তুমি মোবাইলে ছবি তুলে রাখবে, তাহলেই তোমাকে ঘর দেওয়া হবে, নয়তো তোমাকে ঘর দেওয়া হবে না। এরকম করে কথা বলে ওরা বাড়িতে গিয়ে। দাদা বলছি, আজকে আপনার বাড়িতে অনেকে এসেছিলেন এলাকাবাসী বলে যারা বলছেন, এবং বেশ কিছু বর্তমান রাজ্য সরকারেরও যারা রয়েছে তারাও তাদের স্লোগান দিচ্ছে দেখলাম। কি দাবিটা নিয়ে এসেছিল ওরা? ওনারা দাবি নিয়ে এসেছিল যে অঞ্চল অফিসে আমি কেন যাচ্ছি না, তাতে পরিষেবা বিঘ্নিত হচ্ছে এই জন্য। আমার যেটা বক্তব্য যে অঞ্চল অফিসে যাওয়ার মতন রাজনৈতিক পরিস্থিতিটা ছিল না, সেই জন্যই যাইনি। যেটা আমি এর আগেও আমার ব্লক প্রশাসনকেও জানিয়েছি যে আমি ঠিক সিকিউর ফিল করছি না, সেই জন্য যাইনি। তো বললো যে তাহলে কী বক্তব্য? বললাম যে আমার বক্তব্য আমি রিজাইন দিয়ে দেবো। তো রিজাইন দেওয়ার কথা শুনে তারা বললো যে তাহলে হিসাব নিকাশ। মানে হিসাব নিকাশ তো যেটা জিপির, সেটা তো জিপি থেকে হবে, সেটা তো অডিট হবে, তখন অডিট ফেস করতে হবে, সেটা ফেস করে নেব। তো তারপরে ওরা রিজাইন দেওয়ার কথা শুনে আর কথা বাড়ালো না, এবং আপনি কি আজকে রিজাইন দিচ্ছেন? আজকে রিজাইন দেওয়ার কথা বিডিও অফিসে। এইটা কি মূলত মানে এই পরিস্থিতিতে কাজ করতে পারছেন না বলেই রিজাইনের চিন্তা ভাবনা করলেন? দেখুন, পরিস্থিতি তো কাজ করার মতন নেই। আর যেগুলো আমাদের যারা পঞ্চায়েতরা আছে তারাও ঠিকভাবে করতে পারছে না, এবং স্বাভাবিকভাবেই যেহেতু রাজ্যে একটা দল এসছে, বিভিন্ন জায়গায় আমরা মিডিয়াতেও দেখেছি, বিভিন্ন জায়গায় কোনো জায়গায় মিউনিসিপ্যালিটি ভাঙছে, কোনো জায়গায় পঞ্চায়েত ভাঙছে, স্বাভাবিক ব্যাপার আমাদেরও ভাঙবে। তবে অনাস্থা আসার সময়টা আগস্ট মাসের 10 তারিখ ছিল। তো একের পর এক কোনো না কোনো কাজ আটকে যাচ্ছে বা সমস্যা হচ্ছে, এটা তো আমিও রিয়েলাইজ করছি, কেননা একজন প্রধান যদি অফিসে না থাকে সেই ক্ষেত্রে সমস্যা তৈরি হবেই। তো সেটাই ছিল, তো সেই জন্যই বলেছিলাম রিজাইন দিয়ে দেবো। পিনাকি শীলের রিপোর্ট। ময়নাগুড়ি ব্লকের রামসাই গ্রাম পঞ্চায়েতে আনুষ্ঠানিকভাবে বোর্ড গঠন করল বিজেপি। 24 আসনের এই গ্রাম পঞ্চায়েতে প্রথমে বিজেপির সদস্য সংখ্যা ছিল 12 জন। টসে জিতে বোর্ড গঠন করলেও পরবর্তী সময়ে রাজ্যের রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের সঙ্গে পাল্টাতে থাকে সমীকরণ। এদিকে তৎকালীন প্রধান বিশ্বজিৎ ওরাও তৃণমূল কংগ্রেসে যোগ দিয়ে প্রধান পদে ইস্তফা দেন। এরপরে নতুন প্রধান নির্বাচনের দাবি তোলে বিজেপি।
এরই মধ্যে বিজেপির সদস্য সংখ্যা বেড়ে দাঁড়ায় 17-তে। সরকারি নিয়ম মেনে অনুষ্ঠিত প্রধান নির্বাচনে বিজেপির বিমল ওরাও নতুন প্রধান হিসাবে নির্বাচিত হন। নতুন প্রধান এবং বিজেপি নেতৃত্বের দাবি, রামসাই গ্রাম পঞ্চায়েতকে স্বচ্ছ, দুর্নীতিমুক্ত আর জনমুখী পঞ্চায়েত হিসাবে গড়ে তোলাই তাঁদের প্রধান লক্ষ্য। থাকার পর অবশেষে গ্রাম পঞ্চায়েত দখল করলেন, কি বলবেন, কিরকম লাগছে? আজকে দীর্ঘদিন বিরোধিতা থাকার পরে আজকে আমরা রামসাই গ্রাম পঞ্চায়েত ময়নাগুড়ি বিধানসভার মধ্যে প্রথম আর কি আমরা আমাদের দলের প্রধান নির্বাচন করলাম, আর এই জন্য আমাদের খুবই আনন্দিত লাগছে। কি বার্তা দিবেন জনগণকে? জনগণের উদ্দেশ্যে এই বার্তাই দিব যে যাতে বিগত যে সরকার ছিল তাদের থেকেও যেন আমরা বেশি করে উন্নয়ন করতে পারি এবং আগামীতে যাতে এই দলকে আমরা অন্তত 50 বছর ধরে রাখতে পারি, এটাই আমাদের হচ্ছে মুখ্য উদ্দেশ্য। আজকে কয়টি পঞ্চায়েত নিয়ে দখল করলেন? কয়টি পঞ্চায়েত সদস্য দিয়ে দখল করলেন? আমরা এটাই প্রথম দখল করলাম। কয়টি পঞ্চায়েত নিয়ে আজকে 16 জন। বিগত বোর্ডে আমাদের 12 জন ছিল, 5জন পঞ্চায়েত আমাদের দলে মানে নাম লিখিয়েছে, টোটালে 17 জন। একজন পঞ্চায়েত শারীরিক দুর্বলতার জন্য সে আজকে উপস্থিত হয়নি, 16 জন আজকে 16 জন উপস্থিত ছিল। 16 জন উপস্থিত ছিল। পিনাকি শিলের রিপোর্ট। পাকা কাঁঠালের লোভে ফের লাটাগুড়িতে দাতাল হাতির তাণ্ডব, জনবসতিতে আতঙ্ক। পাকা কাঁঠালের লোভে ফের জনবসতিতে ঢুকে পড়ল একটি দাতাল হাতি। বৃহস্পতিবার ভোররাতে লাটাগুড়ি স্টেশন পাড়ায় এক ব্যক্তির বাড়িতে হানা দিয়ে টিনের বেড়া ভেঙে বারান্দায় রাখা সবজি এবং গাছের পাকা কাঁঠাল খেয়ে ফেলে হাতিটি। ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়লে স্থানীয়রা বন দফতরে খবর দেন। খবর পেয়ে লাটাগুড়ি রেঞ্জের বনকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং হাতিটিকে জঙ্গলে ফিরিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন। তবে ঘটনা এখানেই শেষ নয়। সকাল হতেই আবারও লাটাগুড়ির বাজার পাড়ায় সেন্ট্রাল ব্যাংকের সামনে হাতিটি উপস্থিতি দেখা যায়। জনবহুল এলাকায় হাতির প্রবেশে ব্যাপক চাঞ্চল্য ও আতঙ্কের সৃষ্টি হয়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, খাবারের সন্ধানে প্রায়ই হাতির দল লোকালয়ে ঢুকে পড়ছে। এতে যেমন প্রাণহানির আশঙ্কা বাড়ছে, তেমনই বাড়ছে সম্পত্তির ক্ষয়ক্ষতির ঘটনাও। স্টেশন পাড়ার বাসিন্দা অসীম ঘোষের বাড়ির টিনের বেড়া ভেঙে যাওয়ায় তিনি আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। তিনি বন দফতরের কাছে ক্ষতিপূরণের আবেদন করেছেন। বন দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে নিয়ম অনুযায়ী ক্ষতিপূরণের ব্যবস্থা করা হবে। পাকা কাঁঠালের লোভে একই হাতিটি গত সোমবার ওই এলাকায় ঢুকে এক ব্যক্তির বাড়ির আংশিক ক্ষতি করেছিল। এই ঘটনার পুনরাবৃত্তিতে লাটাগুড়ির বাসিন্দাদের উদ্বেগ আরও বেড়েছে। অমিত বণিকের রিপোর্ট, এপি নিউজ। তিস্তা নদীর চর থেকে উদ্ধার হওয়া একটি অপ্রাপ্তবয়স্ক পুরুষ হাতির দেহের ময়নাতদন্তের ব্যবস্থা করা হলো। গত 1 মাসেরও বেশি সময় ধরে তিস্তা চরে প্রায় 50টি হাতির একটি দল ঘোরাফেরা করছে। সেই দলেরই আনুমানিক 5 থেকে 7 বছর বয়সী একটি পুরুষ হাতির মৃতদেহ উদ্ধার করেন বনকর্মীরা। নদীর চর থেকে মৃতদেহ উদ্ধার নিয়ে দীর্ঘ সময় লেগে যাওয়াতে গতকালই ময়নাতদন্ত করা সম্ভব হয়নি। তাই এই দিন বৈকুণ্ঠপুরের জঙ্গলে হাতিটির দেহে ময়নাতদন্তের ব্যবস্থা করা হয়। ঠিক কী কারণে হাতিটির মৃত্যু হয়েছে তা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। বন দপ্তর সূত্রে খবর, ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলেই মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। टिस्टा चौर में एक एलिफेंट का जो सब एडल्ट मिले हुए हैं, तो उसका अभी टीम गए हैं रिट्रीव करने के लिए। तो अभी देखते हैं आफ्टर पीएम एग्जामिनेशन उसका डेथ जो है उसका पता चल जाएगा। सर ये बच्चे का उम्र जो 5 to 7 ईयर्स बोल रहे हैं, फीमेल बोल रहे हैं। तो अभी एक टीम गए हुए हैं वहाँ पर, उन लोग एक्सट्रैक्ट कर रहे हैं। ठीक है सर। राजीव लामा, ADFO बैकुंठ। थैंक यू। পিনাকি শিলের রিপোর্ট। ধূপগুড়িতে টোটো চালকদের বিক্ষোভ, মহকুমা শাসকের দপ্তরে স্মারকলিপি প্রদান। সিআইটিইউ অনুমোদিত জলপাইগুড়ি জেলা ই রিক্সা চালক ইউনিয়নের উদ্যোগে শুক্রবার ধূপগুড়ি মহকুমা শাসকের দপ্তরে বিক্ষোভ প্রদর্শন ও স্মারকলিপি জমা দেওয়া হয়। হাসপাতাল পাড়া থেকে মিছিল করে মহকুমা শাসকের দপ্তরে পৌঁছন টোটো চালকেরা।
ইউনিয়নের দাবি টোটো চালকদের ওপর প্রশাসনিক হয়রানি বন্ধ করতে হবে, বিনামূল্যে রেজিস্ট্রেশনের ব্যবস্থা করতে হবে এবং নিরাপদ ও বাধাহীন চলাচল নিশ্চিত করতে হবে। সংগঠনের অভিযোগ, পরিবহন দপ্তরের নির্দেশের সুযোগ নিয়ে বিভিন্ন শোরুম অতিরিক্ত অর্থ আদায় করছে। পাশাপাশি টোটো রেজিস্ট্রেশন বিনামূল্যে করার সরকারি প্রতিশ্রুতি এখনো বাস্তবায়িত হয়নি বলে দাবি তাদের। ইউনিয়নের জেলা সাধারণ সম্পাদক শুভাশিস সরকার জানান, যেখানে বিকল্প রাস্তা নেই সেখানে জাতীয় সড়কে টোটো চলাচলের অনুমতি দিতে হবে এবং দ্রুত সার্ভিস রোড নির্মাণ করতে হবে। দাবি পূরণ না হলে রাজ্য জুড়ে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও তিনি দেন। আমরা যেটা দেখছি যে কোনো রকম সরকারি নির্দেশ বা সার্কুলার ছাড়াই পুলিশের অতি সক্রিয়তায় বিভিন্ন জাতীয় সড়ক এবং কোথাও কোথাও রাজ্য সড়কেও টোটো চালকদের তাদের যাত্রার ক্ষেত্রে বাধা সৃষ্টি করা হচ্ছে এবং এর ফলে আমরা যেটা দেখতে পাচ্ছি যে যেখানে বিকল্প জায়গা নেই সেখানে সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, শ্রমজীবী মানুষ এবং কৃষক, তারা টোটোতে যারা খুব কম পয়সা এক জায়গা থেকে আরেক জায়গায় যান তারা বিপদে পড়ছেন, টোটো চালকরাও বিপদে পড়ছেন। যেখানে মাত্র 50 মিটার জায়গা হাইওয়ে দিয়ে যদি যায়, জাতীয় সড়ক দিয়ে যদি যায়, অল্প সময়ে সেখানে পৌঁছে যেতে পারে, কিন্তু তার বদলে সেখান দিয়ে না গেলে তাকে 5 কিলোমিটার 3 কিলোমিটার ঘুরে সেখানে যেতে হচ্ছে। ফলে মানুষ অসুবিধায় পড়ছে, টোটো চালকরা অসুবিধায় পড়ছে। ফলে আমাদের আজকে আমরা ধূপগুড়ি এসডিও অফিসে এসেছিলাম। আমাদের যেটা প্রধান দাবি সেটা হচ্ছে যে জাতীয় সড়ক যেটা আছে তার পাশ দিয়ে কোথাও কোথাও আছে আর বেশিরভাগ জায়গায় নেই, সেখানে সার্ভিস রোড অবিলম্বে তৈরি করতে হবে এবং বিকল্প রাস্তা যদি না থাকে তাহলে টোটো চালকদের জাতীয় সড়কে উঠতে দিতে হবে এবং তাদের যে নিরাপত্তার কথা বলা হচ্ছে সেটা পুলিশ প্রশাসনকেই সেই নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং যেখানে বিকল্প ব্যবস্থা নেই সেখানে জাতীয় সড়কের উপর চলতে দিতে হবে এবং যে হাইওয়ে যেটা সার্ভিস রোড সেটা অবিলম্বে জাতীয় সড়ক কর্তৃপক্ষকে, সরকারকে সেটা তৈরি করতে হবে। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এবি নিউজ। অন্নপূর্ণা যোজনার 3000 টাকার সহায়তা পেয়ে উচ্ছ্বসিত মহিলারা, গেরুয়া আবিরে উদযাপন। অন্নপূর্ণা যোজনার আওতায় 3000 টাকার আর্থিক সহায়তা পেয়ে আনন্দে মেতে উঠলেন জলপাইগুড়ি সদর ব্লকের বিবেকানন্দ পল্লীর একাংশ মহিলা। শুক্রবার বিকেলে স্থানীয় ক্লাব মাঠে তারা একত্রিত হয়ে এই আনন্দ উদযাপন করেন। অর্থ সহায়তা পাওয়ায় খুশি ভাগ করে নিতে উপস্থিত মহিলারা একে অপরকে গেরুয়া আবির মাখিয়ে শুভেচ্ছা জানান। উৎসবের আবহে আনন্দ উচ্ছ্বাসে মেতে ওঠে গোটা এলাকা। উপস্থিত মহিলাদের বক্তব্য, এই আর্থিক সহায়তা তাদের সংসারের নিত্য প্রয়োজনীয় খরচ মেটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি তারা এই প্রকল্পের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানান। এই উদযাপনকে কেন্দ্র করে বিবেকানন্দ পল্লী এলাকায় উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। আচ্ছা, আজকে এখানে সবাই একত্রিত জমায়েত হয়েছে কি কারণে? আজকে এখানে প্রত্যেকে জমায়েত হয়েছে, আজকে প্রত্যেকে অন্নপূর্ণা যোজনার যে 3000 টাকা প্রত্যেকে পেয়েছে, তো তারা সেজন্যই এখানে উপস্থিত হয়েছে এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপনের উদ্দেশ্যে এখানে আসা। প্রত্যেকেই খুব আনন্দিত, সবাই মিলে আবিরও খেললো তারা। তো এই অন্নপূর্ণা প্রকল্পের যে 3000 টাকা, এই 3000 টাকা মহিলাদের অনেক কাজে আসবে এবং তারা আর্থিক দিক থেকে অনেকটাই স্বচ্ছতা বোধ করছে, সচ্ছল হচ্ছে। তো এই কারণেই এখানে আজকে এই জমায়েত আমাদের। দিদি, আপনি তো 3000 টাকা পেয়েছেন, টাকাটি পেয়ে আপনার কিরকম লাগছে? আমি খুব খুশি। আমাদের মুখ্যমন্ত্রী আমাদের যা প্রতিশ্রুতি দিয়েছিলেন সেটা তিনি সফল করেছেন, আমরা এটা পেয়ে খুব খুশি। আচ্ছা, আপনার বাড়ি? সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এবি নিউজ। জলপাইগুড়ির ময়নাগুড়ি ব্লকের দোমোহনী মরিচবাড়ি তিস্তা নদীর ঘাটে আর কয়েকদিনের মধ্যেই শুরু হতে চলেছে ঐতিহ্যবাহী শ্রাবণী মেলা। প্রতি বছরের মতো এবছরেও অসংখ্য ভক্ত এই ঘাট থেকেই তিস্তার পবিত্র জল সংগ্রহ করে জলপেশের উদ্দেশ্যে যাত্রা করবেন। তবে এবারের মেলাকে ঘিরে একটি গুরুত্বপূর্ণ দাবি তুলেছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের অভিযোগ, গত বছর পর্যন্ত তিস্তা নদীর ঘাটে প্রবেশ করে জল সংগ্রহ করতে প্রত্যেক ভক্তকে টিকিট কেটে প্রবেশ করতে হতো। এমনকি বিনামূল্যে জল সংগ্রহের দাবি জানাতে গিয়ে অনেককে আয়োজকদের বিরাগভাজনও হতে হয়েছে, এমনটাই অভিযোগ। পাশাপাশি টিকিট বিক্রি থেকে সংগৃহীত অর্থের স্বচ্ছ হিসাব নিয়েও প্রশ্ন উঠেছে।
এবারে পরিস্থিতির পরিবর্তনের আশা করছেন এলাকাবাসী। তাঁদের দাবি, শ্রাবণী মেলায় আগত কোনো পুণ্যার্থীকে যেন তিস্তার জল সংগ্রহের জন্য আর টিকিট কাটতে না হয়। প্রত্যেক ভক্তই যেন সম্পূর্ণ বিনামূল্যে ঘাটে প্রবেশ করে পবিত্র জল সংগ্রহ করতে পারেন। স্থানীয়দের বক্তব্য, শ্রাবণী মেলাকে সামনে রেখে ইতিমধ্যে একাধিকবার ঘাট পরিদর্শন করেছেন সরকারি আধিকারিকরা। কয়েকদিন আগে ময়নাগুড়ির বিধায়ক এলাকাটি পরিদর্শন করেন। সে সময় ঘাটের পরিকাঠামোগত বিভিন্ন সমস্যা এবং ভক্তদের অসুবিধার বিষয়টি তার নজরে আনা হয়েছে। এবারে শ্রাবণী মেলায় তিস্তার জল সংগ্রহের ক্ষেত্রে টিকিট প্রথা সম্পূর্ণ তুলে নিয়ে সকল ভক্তের জন্য বিনামূল্যে প্রবেশের ব্যবস্থা করা হবে, এই প্রত্যাশাতেই রয়েছেন স্থানীয়রা। আমাদের ব্যবস্থা বলতে সেই দীর্ঘদিনের একটা লড়াই আমাদের, যে ঘাটটা আমাদের সেই আগে থেকে দেখা। তো আমরা চেষ্টা করছিলাম যে কিভাবে বিনামূল্যে পরিষেবাটা দেওয়া যায়। আর তার সাথে আমাদের ক্লাবের যত আমরা সদস্যরা আছি, তার সাথে সাথে আমাদের অত্র এলাকার পঞ্চায়েত, গোটা গ্রামবাসীরা এই ব্যাপারটাকে সাপোর্ট করে যে সবসময় যাতে এই জিনিসগুলো হয়, ঘাটে একটু উন্নয়নমূলক টাজগুলো হয়। আর এবছর যেহেতু আমাদের একটু একটা বড়সড় রদ বদলের একটা যেটা ব্যাপার গোটা আমাদের রাজ্যই জানে যে জিনিসগুলো, তো তারপরে থেকে জোর কদমে শুরু হয়েছে সব কিছু। আপনারা দেখতেই পাচ্ছেন যে এদিকে আগাছা দিয়ে ভর্তি ছিল, এখন পরিষ্কার। আর তার সাথে সাথে আমাদের যে মানে অফিসিয়াল যারা রয়েছেন আর কি, আমাদের ডিএম, আধিকারিক, পুলিশ, প্রশাসনিক সমস্ত দিক থেকে বিডিও স্যারটা সবাই আসছেন, জায়গাটা পর্যবেক্ষণ করছেন, কিভাবে আরো উন্নয়ন করা যায়, কিভাবে কি করা যায়। তো এখন যতটুকু আমরা দেখতে পাচ্ছি যে কাজ তো জোর কদমে শুরু হয়ে গেছে, অনেকটাই হয়েছে। এখন বাকি আশা রাখবো যে মানে আগামী দিনে যাতে আরো ভালোভাবে জিনিসটা হয়, যাতে সবাই এই জায়গাটাকে নিয়ে আমরাও। হাতের কয়দিন পাচ্ছে না আমরা বলবো তো আর খুব একটা বেশি দিন নেই, শ্রাবণী মেলা যেটাকে বলি আমরা, খুব জোর 10 থেকে 15 দিনের মধ্যে আছে আর কি, আমি এক্সাক্ট জানি না। হ্যাঁ, আমাদের ব্যবস্থা তুঙ্গে, সবারই টেনশন চাপ দেখতেই পাচ্ছেন। এক একজন মানে শুধু বাড়ি থেকে খাওয়া দাওয়া, তারপরে সারাদিন এখানেই, যে কখন কোন প্রশাসনিক আধিকারিক আসছে, কখন দিকে কাজ চলছে, বা সাইডে রাস্তাঘাট লাইট কিভাবে হবে, কিভাবে কি করা যাবে। আর আমরা সকলের কাছে এবার আমরা আবেদন রাখবো, আপনারা আসুন, নির্ভয়ে নির্দ্বিধায় আসুন। অনেক কিছু অনেকের সাথে হয়েছে ইনসিডেন্ট, সেগুলো নিয়ে কোনো চাপ নেই। আপনারা আসুন, আমরা আছি, আমাদের সাথে প্রশাসনও আছে, আমাদের আধিকারিকরা অনেক দিক থেকে সাপোর্ট করছে। তো আপনারা আসুন, আপনারাও আমাদেরকে এভাবেই সাপোর্ট করুন, যাতে বিগত দিনে জায়গাটা আরও মানে একটা অন্যরকম একটা উচ্চ স্তরে আকার ধারণ করতে পারে। সেই জিনিসটাই আমরাও চেষ্টা করছি, আপনারাও আমাদের সাথে সাহায্যের হাত বাড়িয়ে দিন। ধীমান রায়ের রিপোর্ট। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। ঝটিকা সফরে উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী, কোন বিশেষ কাজে শুভেন্দু অধিকারী? অনলাইন আবেদন ছাড়া আধার সংক্রান্ত নথি জমা বন্ধ, জলপাইগুড়ি আধার সেন্টারে ভোগান্তিতে সাধারণ মানুষ। ক্লাস চলাকালীন বিদ্যালয়ের ছাদ ধসে বিপত্তি, ত্রাণ রক্ষা পড়ুয়াদের। এখনকার মতন এভি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে, দেখতে থাকুন আমার ভিশন। নমস্কার।